ভার্চুয়াল লাইফ এক নীরব মহামারী। ছোটবেলায় আমরা শিখেছি মোবাইল ফোন ইজ এ ব্লেসিং অব মডার্ন সায়েন্স, অর্থাৎ মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ। এটা সত্য যে মোবাইল ফোন আমাদের জীবনকে অত্যন্ত সহজ করে দিয়েছে। অ্যালার্মের শব্দে সকালে ঘুম থেকে ওঠা, সময় দেখা, ক্যালেন্ডার ও আলোর ব্যবহার করা, দুনিয়ার খবর নেওয়া, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, পৃথিবীর উন্নতি অবনতি সম্পর্কে তথ্য জানা ইত্যাদি। সিস্টেম আমাদের বাধ্য করছে শরণাপন্ন হতে। ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে রাষ্ট্রীয় নানান প্রয়োজনে আমরা মোবাইল ফোনের শরণাপন্ন হচ্ছি। কিন্তু আমরা কি বুঝতে পারছি এই ডিজিটাল ডিভাইসগুলো আমাদের জীবনকে কোন অবস্থায় নিয়ে যাচ্ছে? আসক্তি কি? সর্বপ্রথম যে বিষয়টি আমাদের জানা জরুরি সেটি হচ্ছে আসক্তি আসলে কি। উইকিপিডিয়া অনুসারে যে কোনো কর্মকাণ্ড যা মানসিক, শারীরিক বা সামাজিকভাবে হানিকারক এবং নিজের ক্ষতি জেনেও সেই ক্রিয়ার প্রতি ব্যবহারকারী অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষার পুনরাবৃত্তিকে আসক্তি বলে। কেমব্রিজ ডিকশনারি অনুসারে আসক্তি হচ্ছে কোনো কিছু করার বা করার প্রয়োজন, এরূপ প্রবল ইচ্ছা বা কোনো কিছুর জন্য খুবই শক্তিশালী পছন্দ। এক কথায় আসক্তি হচ্ছে কোনো কাজের প্রতি এমন মানসিক বা আধ্যাত্মিক অবস্থা যে অবস্থায় সেই কাজটা থেকে দূরে থাকার চেষ্টা বা আগ্রহ থাকলেও মানুষ সহজে তা থেকে দূরে থাকতে পারে না, অর্থাৎ এক ধরনের মানসিক দায়বদ্ধতা। কেন আমরা আসক্ত হই? আমরা কোনো কাজ সম্পাদন করার পর সফল হলে তখন ব্রেন ডোপামিন নিঃসরণ করে। তখন আমরা আনন্দ পাই বা আমাদের ভালো লাগে। ডোপামিন একটি পজিটিভ নিউরোট্রান্সমিটার যা মূলত প্লেজার বা আনন্দ দেয় আমাদের। নির্দিষ্ট সময় পর ডোপামিন পুনরায় নিঃসরণ বন্ধ হয়ে যায় এবং আমরা স্বাভাবিক কাজকর্মে ফিরে যাই। এখন যদি কেউ মাদকাসক্ত বা ড্রাগে আসক্ত বা ড্রাগ অ্যাডিক্টেড হয়, অর্থাৎ গাঁজা, ইয়াবা, কোকেন ইত্যাদি সেবন করে, তখন ড্রাগ নেওয়ার ফলে ডোপামিন নিঃসরণ বা ক্ষরণ হয় স্বাভাবিকের তুলনায় 8 থেকে 10 গুণ বেশি। ফলে আনন্দটা হয় প্রচুর এবং তখন ব্রেনের নিউরন এমনভাবে আলোড়িত হয় যে ওই 8 থেকে 10 গুণ ডোপামিন পাওয়ার জন্য ব্রেনের নিউরন একটি আকর্ষণ বোধ কাজ করে, সেটা নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এভাবে আসক্তির বা অ্যাডিকশনের সৃষ্টি হয়। স্বাভাবিক অবস্থায় ডোপামিন নির্দিষ্ট পরিমাণে নিঃসৃত হয় এবং কিছুক্ষণ পর তা বন্ধ হয়ে যায়। তবে ড্রাগস নিলে মাত্রাতিরিক্ত ডোপামিন নিঃসরণ স্বাভাবিক রিওয়ার্ড সিস্টেমের মেকানিজম ধ্বংস করে এবং ড্রাগের প্রতি আসক্ত করে ফেলে। অতিমাত্রায় ওই ডোপামিনে আনন্দ ব্যাপক বলে ব্রেন তা পুনরায় পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। তখন স্বাভাবিক কাজকর্ম, পড়াশোনা, আড্ডা দেওয়া ইত্যাদি ভালো লাগে না। আপনার ব্রেন যাতে অতিরিক্ত ডোপামিন নিঃসরণ করে সেভাবে আসক্তিপূর্ণ বস্তুগুলো তৈরি যাতে আপনি আসক্ত হন। অনলাইন দুনিয়ায় অজান্তে আমরা নিজেদের জন্য তৈরি করি একটা সোশ্যাল প্রোফাইল। সেই প্রোফাইল আমাদের টেনে ধরে রাখে ভার্চুয়াল জগতে। ধীরে ধীরে সেই প্রোফাইল ভারী হয় এবং আমরা তাতে পুরো দস্তুর মচে যাই। এই সোশ্যাল প্রোফাইল কিভাবে তৈরি হয় তা জানার জন্য আমরা একজন মানুষের ভার্চুয়াল অ্যাক্টিভিটি কল্পনা করতে পারি। ভার্চুয়াল জগতে তা হতে পারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক বা লাইকি। তিনি যেদিন প্রথম অ্যাকাউন্ট খুলেছিলেন সেদিনের তুলনায় তার আজকের অবস্থান পুরোপুরি ভিন্ন। সময়ের প্রেক্ষিতে তিনি এখানে ফলো করছেন অনেক প্রোফাইলকে এবং অনেক প্রোফাইল ফলো করছে তাকে। তার একটা পরিচয় এখানে দাঁড়িয়ে গেছে। এখানে তিনি হতে পারেন একজন ভালো লেখক, ভালো কবি, গায়ক অথবা ভালো বই পড়ুয়া, ভালো ভ্রমণ পিয়াসু, ভালো রন্ধনশিল্পী, ভালো ফটোগ্রাফার, ভালো গ্রাফিক্স ডিজাইনার, ভালো কন্টেন্ট ক্রিয়েটর ইত্যাদি। এমনকি অন্যের লেখাতে জুৎস শিক্ষণীয় মন্তব্য করার কারণে আস্তে আস্তে একটা সোশ্যাল পরিচিতির খেতাব তিনি পেয়ে যান। তার মন্তব্য দেখলেই আমরা বুঝতে পারি যে তার চিন্তাভাবনা এবং বুঝবার ক্ষমতা বেশ প্রখর। আমি বলছি না যে এই গুণগুলো খারাপ কিংবা সোশ্যাল মিডিয়ায় এসব গুণগুলোর বিকাশ যথেষ্ট সমস্যা। তবে সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিক পরিচিতি আস্তে আস্তে তার উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং একসময় এই পরিচিতিকে টেনে নিয়ে যেতে থাকে, যাতে সে দিনরাত এখানে বুঁদ হয়ে থাকতে হয়। ধরা যাক তিনি ফেসবুকে একটা নাতিদীর্ঘ লেখা লিখলেন এবং তাতে তিনি যথেষ্ট পরিমাণে মন্তব্য পেলেন, সাথে পেলেন অনেকগুলো লাইক। এ ধরনের আরও কন্টেন্ট তৈরিতে এই অর্জন তাকে অবশ্যই প্রলুব্ধ করবে এবং তিনি বিশ্বাস করতে শুরু করবেন যে তার কথা এবং চিন্তা মূল্য পেতে শুরু করেছে। যেহেতু তিনি অন্যদের নজর কাড়তে পারছেন, তাই এই বিশেষ নজরটাকে আরও বাড়াতে বা অন্তত ধরে রাখতে তিনি সচেষ্ট হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় মানুষের নজর কাড়তে বা আলোচনায় থাকতে তার এই যে পরবর্তী প্রবণতা, বিজ্ঞান জানাচ্ছে এটা হয় মস্তিষ্ক থেকে এক ধরনের হরমোন নিঃসরণের কারণে, যা আমরা পূর্বে উল্লেখ করেছি। 5টা লাইককে 10টা করবার জন্য, 2টো মন্তব্যকে 4টে করার জন্য, ব্যাপক প্রশংসিত হবার জন্য তখন তার ভেতরে একটা প্রবণতা কাজ করে। এই প্রবণতাকে অনেক সময় সরাসরি বোঝা যায় না। মনে করা হয় আমি তো নতুন কিছু শিখছি, নতুন কিছু শেখাচ্ছি, নতুন কিছু জানছি। নতুন কিছু শেখানো আর জানার ভেলকিতে প্রলুব্ধ হয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় কাটাতে হয় ঘন্টার পর ঘন্টা। স্ক্রল করতে হয় মাইলের পর মাইল
কিন্তু খতিয়ে দেখলে বোঝা যাবে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে পুরো দিনে একজন ব্যক্তি যা কিছু শেখে তা খুবই সামান্য এবং ওই সামান্য জ্ঞানটার প্রভাবও তার জীবনে খুবই ক্ষণস্থায়ী। এটা কেন হয় সেটাও আমি ব্যাখ্যা করছি। ধরা যাক একজন ব্যক্তি ফেসবুকে 10 জন লোককে ফলো করেন। যে 10 জনকে তিনি ফলো করেন সেই 10 জন যে একই সময় এবং একই বিষয়ে লিখবে তা কিন্তু বলা যায় না। এমনটা সম্ভবত কদাচিত ঘটে না, কারণ ব্যক্তি বিশেষের আগ্রহ অবশ্যই আলাদা আলাদা হয়ে থাকে। দেখা যায় ওই 10 জনের কেউ কোরআন হাদিসের কথা লেখে, কেউ লেখে রাজনীতির সমাজনীতি নিয়ে, কারো লেখাজোখা হয় খেলাধুলা কেন্দ্রিক, কেউ চর্চা করে দর্শন, আর কেউ হয়তো বা আগ্রহ পায় বিজ্ঞানে বা সাহিত্যে। ওই লোক যখন ফেসবুক স্ক্রল করে তখন তার নিউজ ফিডে এই ভিন্ন ভিন্ন বিষয়ের ভিন্ন ভিন্ন ভাবনার লেখাজোখা এসে হাজির হয়। কোরআন হাদিসের লেখাটা পড়ার পরে তার সামনে আসে দর্শনের আলাপ, দর্শনের আলাপ শেষ হলে আসে রাজনীতির মারপ্যাচ, রাজনীতি পর্ব সমাপ্ত হওয়ার পর সামনে এসে হাজির হয় বিজ্ঞানের তত্ত্ব কথা, বিজ্ঞান বিদায় নিলে আসে সাহিত্য, আর সাহিত্যের পাঠ চোকা মাত্রই সেখানে খেলাধুলা ঢুকে পড়ে। খুব অল্প সময়ের মধ্যে এতগুলো বিষয় যখন সামনে চলে আসে তখন কোনো আলোচনার সারবস্তুই যে আসলে মাথায় ঢুকবে না অথবা ঢুকলেই তার সম্ভাবনা খুবই সামান্য, সেটাই স্বাভাবিক। একসাথে এতগুলো বিষয় পড়তে গিয়ে কোনো বিষয় ভালোভাবে পড়া হয় না, পড়লেও তা হয় নেহাতে চোখ বোলানো। এটা তো 10 জন ব্যক্তিকে ফলো করলে যা অবস্থা হবে তার হিসেব। বস্তুত সোশ্যাল মিডিয়ায় আমরা শয়ে শয়ে মানুষকে ফলো করি, আমাদের নিউজ ফিড নানান তথ্য, নানান বিষয় আর হরেক রকমের আলোচনায় যে ভর্তি থাকে তা আর বলার অপেক্ষা রাখে না। এত সব মানুষের এত এত লেখাজোখা, এত এত আলোচনা পড়তে গিয়ে আমরা নিজেদের অজান্তে বিভ্রান্ত হয়ে পড়ি এবং কোনো নির্দিষ্ট বিষয়কে তখন মস্তিষ্কে আলাদা জায়গা দেওয়া মুশকিল হয়ে পড়ে। সকালবেলা যে ভালো ব্লগটা পড়া হয় বা যে ভিডিও দেখে কোনো একটা কিছু শেখবার তাড়না কাজ করে মনে, টানা নিউজ ফিড স্ক্রল করার পর সেই ভালো ব্লগটার বিষয়বস্তুই মস্তিষ্ক থেকে হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় ভিডিও দেখে পাওয়া স্পৃহা বা ইচ্ছেটুকু। মাত্রাতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার দিন শেষে আমাদের যা দুহাত ভরে দেয় তা হলো একরাশ ক্লান্তি। মাইলের পর মাইল হাঁটলে আমরা যখন শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ি, মাইলের পর মাইল নিউজ ফিড স্ক্রল করার পর আমাদের মস্তিষ্ক সেরকম ক্লান্ত হয়ে পড়ে, আর এই ক্লান্তি ধীরে ধীরে রূপ নেয় একটা মানসিক সমস্যায়। ওপরে আমরা সোশ্যাল প্রোফাইল তৈরি এবং তা কিভাবে একজন মানুষকে সোশ্যাল মিডিয়ায় বোধ করে রাখে তা সম্পর্কে বলেছি। এই সোশ্যাল প্রোফাইলকে টেনে নিয়ে যেতে, সেটাকে দিনের পর দিন আরো ভারী, আরো পোক্ত করে তুলতে এক অনিঃশেষ তাড়না কাজ করে মনে। কিন্তু কোনোভাবে যদি সেই সোশ্যাল প্রোফাইল তৈরিতে ব্যাঘাত ঘটে বা ঠিক যে লক্ষ্যমাত্রায় নিজেকে কল্পনা করা হয় তা যদি অর্জন না করা যায়, তখন একটা মানসিক চাপ অনুভূত হয়, নিজেকে মনে হয় পরাজিত। মানুষ তখন নিজেকে সন্দেহ করতে শুরু করে, ভাবে তার সৃজনশীলতার বুঝি অবনতি হচ্ছে, তাকে সম্ভবত মানুষজন আর পছন্দ করছে না, তার কন্টেন্ট দিয়ে সে বুঝি আর লোকজনকে সন্তুষ্ট করতে পারছে না। এ ধরনের এক হতাশাবোধ তাকে তখন তাড়িয়ে বেড়ায় এবং সেটা শেষ পর্যন্ত রূপ নেয় এক ভয়ঙ্কর মানসিক সমস্যায়। মানসিক অবস্থার এই পর্যায়ে চারপাশের সবাইকে এবং সবকিছুকে তার বিরক্ত লাগে। খেয়াল করলে দেখবেন সোশ্যাল মিডিয়ায় মাত্রাতিরিক্ত আসক্ত কাউকে যখন খেতে ডাকা হয়, অধিকাংশ সময়ে হয় সে নিরুত্তর থাকে অথবা বেশ বিরক্তি ভরে সে প্রতিক্রিয়া ব্যক্ত করে। শুধু খাওয়ার বেলাতেই নয়, সোশ্যাল নেটওয়ার্কের বাইরে কোনো কাজে সে আর উৎসাহ পায় না। তার মন চায় কত দ্রুত কাজ শেষ করে স্মার্টফোন হাতে নেওয়া যাবে আর ডুব দেওয়া যাবে নীল সাদার জগতে। সোশ্যাল মিডিয়া আরও একভাবে হতাশা আর মানসিক অস্থিরতা তৈরি করে মানুষের মনে। গবেষকরা সেটাকে বলছেন ফোমো, ফেয়ার অব মিসিং আউট। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আসক্ত একজন ব্যবহারকারীর মনে সর্বদা এই ভয় কাজ করে যে সোশ্যাল মিডিয়ায় একটু অনুপস্থিত থাকলে দুনিয়ার কি না কি সে মিস করে ফেলে। দুনিয়ার কোথায় কি ঘটলো, কার কি হলো, কে কি করলো, এসব কিছুর সাথেই সে নিজেকে সম্পৃক্ত রাখতে চায়। কোনো সংবাদ, কোনো ঘটনা, কোনো ইস্যু সে মিস করে যেতে চায় না। এই চাওয়া প্রবণতাই তাকে টেনে ধরে রাখে নীল সাদার দুনিয়ায়। যদি কোনোভাবে সে সোশ্যাল মিডিয়া আসতে না পারে কিংবা কোনো কারণে যদি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডাউন হয়ে যায়, এক ভীষণ মানসিক অস্থিরতা তখন তাকে পেয়ে বসে। সোশ্যাল মিডিয়া আসতে না পারার ফলে তার মনে হয় সে বুঝে দুনিয়া থেকে ছিটকে পড়েছে। ঘটনার স্রোত থেকে ছিটকে পড়ার এই ভয়টাকেই গবেষকরা ফেয়ার অব মিসিং আউট বলে অভিহিত করছেন। আসক্তি বোঝার উপায়। 2012 সালে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় প্রতি ব্যক্তি গড়ে 90 মিনিট সময় ব্যয় করত। 2023 সালে এই সময়ের পরিমাণ দাঁড়ায় 151 মিনিট বা প্রায় 2.5 ঘন্টা। ধরা যাক আপনি সব মিলিয়ে দিনে 4 ঘন্টা ফেসবুক ব্যবহার করেন। যদি তাই হয় তাহলে এক বছরে আপনার ফেসবুক ব্যবহারের পরিমাণ দাঁড়ায় 1460 ঘন্টা। বাংলাদেশে একজন মানুষের গড় আয়ু 60 বছরের কাছাকাছি। যদি ধরে নেওয়া হয় যে আপনি 60 বছর বাঁচবেন, তাহলে 60 বছরে আপনি মোট 87,600 ঘন্টা ফেসবুকে কাটান। তবে জন্মের পর থেকেই তো কেউ ফেসবুক চালায় না। যদি ধরা হয় যে 15 বছর বয়সে আপনার হাতে স্মার্টফোন এলো এবং 50 বছর বয়স অবধি আপনি ফেসবুকে সক্রিয় থাকলেন, তাহলে বাকি থাকে 35 বছর। বছরে যদি আপনি 1460 ঘন্টা ফেসবুক চালান,
35 বছরে এই ব্যবহারের পরিমাণ দাঁড়াবে 51,100 ঘন্টা। 8,760 ঘন্টা যদি 1 বছর হয়, 51,100 ঘন্টা মানে প্রায় 6 বছরের কাছাকাছি। অর্থাৎ 35 বছরে স্মার্টফোন ব্যবহারের সময়কালে জীবন থেকে 6টা বছর আপনি হারিয়ে ফেলবেন শুধু ফেসবুক স্ক্রল করতে করতে। ভাবা যায় কি এক ভয়াবহ ব্যাপার এটা। এটা কেবল যারা দিনে 4 ঘন্টা ফেসবুক ব্যবহার করে তাদের হিসেব। ব্যক্তিগতভাবে আমি এমন বহু মানুষকে চিনি যারা প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা ফেসবুক ব্যবহার করে। আমি এমন লোকও পেয়েছি যারা দিনে 15 থেকে 18 ঘন্টা ফেসবুকে কাটায় এবং তা কোনো কারণ ছাড়াই। এদের ক্ষেত্রে হিসেবটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? 2024 সালের জানুয়ারি মাসে ফেসবুকে অ্যাক্টিভ থাকা ব্যক্তির সংখ্যা প্রায় 3,049 মিলিয়ন, অর্থাৎ প্রায় 30 কোটি 49 লাখ, যা প্রায় বিশ্বের তৃতীয় জনসংখ্যাবহুল রাষ্ট্র আমেরিকার সমান। কিভাবে মানুষের আসক্তির বিষয়টি বোঝা যাবে? বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যার সাহায্যে একজন মানুষের ডিভাইস আসক্তি খুব সহজে আমরা বের করতে পারি। সকালবেলা ঘুম ভাঙার পর স্মার্টফোনটার কথাই যদি সর্বাগ্রে আপনার মনে আসে এবং বিছানায় থাকা অবস্থাতে যদি আপনি ফেসবুক, ইউটিউব, টুইটার বা ইনস্টাগ্রাম স্ক্রল করবার তাড়না অনুভব করেন, তাহলে ধরে নিতে পারেন যে আপনি সোশ্যাল মিডিয়া বেশ ভালো রকমের আসক্ত। ধরুন আপনি কোনো কাজ করছেন, কাজের ফাঁকে ফাঁকে ফোন চেক করবার, নোটিফিকেশন চেক করবার তাড়না অনুভব করেন কি? ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করার সময় আপনি কি আলাদা ট্যাবে ফেসবুক খুলে রাখেন যাতে খানিক পরপর আপনি সেখানে ঢু মারতে পারেন? যদি আপনার মাঝে এই অভ্যাসটা থাকে তাহলে তা সোশ্যাল মিডিয়া আসক্তির অন্যতম লক্ষণ। ধরুন এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি কোনোভাবে ফেসবুকে ঢুকতে পারছেন না। হয়তো আপনার ফোনে ডাটা নেই অথবা ফেসবুকের নিজস্ব কারিগরি সমস্যার কারণে ফেসবুকে ঢুকতে আপনার সমস্যা হচ্ছে, কিংবা এমনও হতে পারে কোনো কারণে ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিয়েছে। ভাবুন তো ওই নির্দিষ্ট সকালটা আপনার কেমন কাটবে? নিশ্চয়ই একরাশ বিরক্তি আর অস্থিরতায়। সেদিনের স্বাভাবিক সবকিছুকে আপনার বিরক্তিকর মনে হবে। কখন আপনি পুনরায় ফেসবুকে ফেরত যেতে পারবেন আর কিভাবে সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন, এমন চিন্তায় বিক্ষিপ্ত থাকবে আপনার মন। খিটখিটে হয়ে থাকবে মেজাজ মর্জি। এই ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে বা ঘটবার আশঙ্কা থাকে, ধরে নিতে পারেন যে আপনি সোশ্যাল মিডিয়ায় জোরালোভাবে আসক্তদের একজন। কোথাও বেড়াতে গেলে বা পরিবার আর বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানোর অনেক অনিন্দ্য সুন্দর মুহূর্তকে নিশ্চয় আপনি ক্যামেরাবন্দি করেন, তাই না? এসব মুহূর্তকে ক্যামেরাবন্দি করার সময় আপনার মনে কি বারংবার সোশ্যাল মিডিয়ার কথা ভেসে ওঠে? এই ছবিগুলোকে কত বাহারি ক্যাপশনে সোশ্যাল মিডিয়া আপলোড করবেন, তাতে কাকে কাকে ট্যাগ করবেন, সেসব দেখে অন্যদের কি প্রতিক্রিয়া হবে, এসব চিন্তা কি আপনার ভাবনা জগতে এসে দোলা দেয়? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে ধরে নেওয়া যায় আপনি একজন সোশ্যাল মিডিয়া আসক্ত ব্যক্তি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে দেওয়া পোস্টগুলো ঘন ঘন তদারকি করার প্রবণতা কি আপনার মাঝে বিদ্যমান? অর্থাৎ আপনার লেখা বা ছবিগুলোতে কতগুলো লাইক, কমেন্ট পড়লো, কে কি মন্তব্য করলো, তা দেখার জন্য সারাক্ষণ কি আপনার মন আঁকুপাকু করে? যদি তা সত্য হয়, তাহলে সোশ্যাল মিডিয়া আসক্তির ছোবল থেকে নিরাপদ নন আপনিও। মাঝে মাঝে আপনার মনে হয় যেন আপনি নোটিফিকেশনের শব্দ শুনতে পেলেন মাত্র, কিন্তু সত্য কথা হচ্ছে আপনার সাথে বা আপনার আশেপাশে কোনো স্মার্টফোনই নেই। কেন এমন হয় জানেন? কারণ নোটিফিকেশনের শব্দে আপনার এমন অভ্যস্ততা চলে আসে যে আপনার অবচেতন মন সর্বদা সেই শব্দকে আশা করে থাকে। এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে সোশ্যাল মিডিয়া আসক্তির ব্যাপারে আপনাকে জরুরিভাবে ভাবতে হবে। ফেসবুকে কি লিখবেন, ইনস্টাগ্রামে কোন ছবিটা ছাড়বেন, টুইটারে কোন বিষয়ে পোস্ট করবেন, তা নিয়ে যদি আপনি আগাম ভাবনা চিন্তায় মগ্ন হয়ে পড়েন এবং এর পেছনে যথেষ্ট সময় ব্যয় করেন, তাহলে ধরে নিতে পারেন যে সোশ্যাল মিডিয়া আসক্তির কোন একটা পর্যায়ে আপনি ইতিমধ্যে হাঁটতে শুরু করেছেন। তাছাড়া বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা আড্ডা দেওয়ার চাইতে যদি আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ককে বেশি পছন্দ করেন, পরিবারের কোনো কাজ সুচারুরূপে করার চেয়ে ফেসবুকে পোস্ট করাটা যদি আপনার কাছে অধিক গুরুত্ববহ হয়ে ওঠে, তাহলে সোশ্যাল মিডিয়া আপনার জীবনে নেশা হয়ে দাঁড়িয়েছে নিশ্চিত। আপনার অ্যাসাইনমেন্টটা যদি সঠিক সময় শেষ না করতে পারেন, যদি সঠিক সময়ে ক্লাসে উপস্থিত না থাকতে পারেন, যদি কাজে যেতে আপনার প্রায় প্রত্যেক দিন দেরি হয়ে যায়, যদি আপনার ক্লাসের বা কাজের মান দিনের পর দিন কেবল খারাপই হতে থাকে, যদি আপনি নতুন কিছু শেখবার জন্য সময় না করতে পারেন, যদি আপনি পরিবারের সময় দিতে হিমশিম খান, আপনার উচিত হবে সোশ্যাল মিডিয়ায় আপনার সময় ব্যয়ের দিকটাকে খতিয়ে দেখা। আস্তে আস্তে জীবনের গতি থেকে ছিটকে পড়ার আসল কারণ আপনি হয়তো এখানে পেয়ে যাবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া আসক্তি বোঝার অন্যান্য উপায় নিচে তুলে ধরা হলো। নানা পারিবারিক কাজে সহযোগিতা না করা, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়া যোগাযোগ কমে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করা এবং বাইরে বের হতে না চাওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া, অযথা রাত জাগা এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, প্রতিনিয়ত শিক্ষা বা কর্মস্থলে দেরি করে যাওয়া, শিক্ষার্থীরা পড়তে বসলে দ্রুত পড়া শেষ করা বা খেতে বসলে তাড়াতাড়ি খাওয়া শেষ করা, খেতে বসলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা, ইউটিউবে গান শোনা বা ভিডিও দেখা, অনেক সময় চড়া গলায় কথা বলা এবং মেজাজ খিটখিটে থাকা,
জরুরি কাজ না থাকলেও দিনের বেশিরভাগ সময় কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করা, শারীরিক ও মানসিকভাবে দুর্বল ও নিষ্ক্রিয় হয়ে পড়া, অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহার এবং অনলাইন গেম খেলার কারণে চোখ ফুলে যাওয়া ও চোখের নিচে কালি পড়া, সবসময় ক্লান্ত ও অবসাদগ্রস্ত থাকা, ফোন চার্জে দিয়ে পাশে বসে আছেন সঙ্গ দেওয়ার জন্য, তাহলে বুঝতে হবে আপনি ফোনে আসক্ত দলের একজন। অনলাইনে আপডেট দেওয়া ছাড়া আপনি বাসার কাছে কোনো মুদি দোকানেও যেতে পারেন না, আপনি আসক্তদের একজন। যেখানে থাকেন না কেন সেখানে নিজের কিছু সেলফি তুলে রাখেন যেন পরে সবচেয়ে ভালো প্রোফাইল পিকচার দিতে পারেন, আপনি আসক্তদের একজন। বাথরুমে কখনো ফোন ছাড়া যান না যাতে ফোন নিজের কাছে রাখা যায়, আপনি আসক্তদের একজন। সপ্তাহের 7 দিন 24 ঘন্টা অনলাইনে থাকেন যেন পছন্দের মানুষটি কোনো ছবি প্রকাশ করলে তাতে আপনি সাড়া দিতে পারেন, আপনি আসক্তদের একজন। কখনো খুব বেশি বিষণ্ণ লাগলে আপনি ফোনের সঙ্গেই কথা বলেন, আপনার উত্তেজনা বা ইচ্ছা বা মনের কথা কেবল গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি যখন আপনার মনের কথা বুঝতে পারে আপনি কেবল তখনই উত্তেজনা অনুভব করেন, আপনি আসক্তদের একজন। শারীরিক ও মানসিক ক্ষতি। নতুন ঘুমহীনতা সম্পর্কিত গবেষণায় অপর্যাপ্ত ঘুমের সাথে উচ্চ রক্তচাপ, মোটা হওয়া এবং টাইপ 2 ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার রোগ, রোগ প্রতিরোধ ক্ষমতাহীনতা এবং আরও অনেক কিছুর মতো ব্যাধিগুলির মধ্যে সম্পর্ক নিশ্চিত করেছে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ঘুম অপরিহার্য। বিভিন্ন ফাংশন যা সামগ্রিক স্বাস্থ্যে অবদান রাখে, REM এবং নন REM পর্যায় সহ ঘুমের চক্র সারা রাত জুড়ে কয়েকবার পুনরাবৃত্তি হয়। পর্যাপ্ত ঘুমের সময়কাল বয়স অনুসারে পরিবর্তিত হয়, তবে প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতি রাতে কমপক্ষে 7 ঘন্টা প্রয়োজন। অপর্যাপ্ত ঘুমের ফলে দুর্বল মনোযোগ, বোধশক্তি হ্রাস, দেরিতে প্রতিক্রিয়া, মেজাজের পরিবর্তন এবং অসুস্থতার উচ্চ ঝুঁকি হতে পারে। আমাদের দেহঘড়ির সময়সূচিতে প্রভাব রাখে মেলাটোনিন ও কর্টিসলের মতো হরমোনগুলো। মেলাটোনিন নিঃসরণের বা বের হওয়ার ফলে আমাদের ঘুম পায়। বিপরীতভাবে কর্টিসলের নিঃসরণ আমাদের দেহকে আরও সতর্ক করে রাখে, আর এর ফলাফল হচ্ছে জাগরণ। সাধারণত রাতের বেলা মেলাটোনিনের নিঃসরণ বেশি হওয়ার ফলে রাতের বেলায় ঘুমের সময় বলে ধরে নেওয়া হয়। মূলত বহুদিনের অভ্যাসগত চর্চার কারণে এই নিয়ম। এখন কোনো ব্যক্তি যদি বেশ কিছুদিন ধরে রাত জেগে থাকার অভ্যাস করেন তবে তার সার্কাডিয়ান রিদমে পরিবর্তন ঘটবে। মেলাটোনিনের নিঃসরণও রাতের বদলে দিনের বেলায় বেশি হবে। তার মানে দেহঘড়ি যে শুধু আমাদের নিয়ন্ত্রণ করতে পারে তা নয়, উল্টোটাও সম্ভব। তবে উল্টোটা হবার কারণে আমাদের জীবনে উল্টো কিছু প্রভাব পড়াও স্বাভাবিক, কেননা দিন মানে কর্মব্যস্ত জগৎ সংসার, আর রাতকে ধরা হয় বিশ্রামের সময়। কেউ যদি দিনকে বিশ্রামের সময় ধরে নিতে চান তবে জীবনের অন্য সব কিছুর সঙ্গে তাল মিলে চলতে তাকে ঝক্কি ঝামেলা পোহাতে হবে, এতে সন্দেহ নেই। আর তার ফলে পরিপূর্ণ বিশ্রামও হয়তো সম্ভব হবে না। রাত জাগা মানবরূপী পেঁচাদের তাই একটু বিপদেই পড়তে হবে। ফোমো বর্তমানে এই শব্দটির সঙ্গে অনেকে পরিচিত। এর অর্থ ফেয়ার অব মিসিং আউট। এটি এমন একটি ভাবনা যখন কেউ মনে করতে শুরু করে যে তাকে বাদ দিয়ে বাকি সকলে আনন্দ উল্লাস করছে এবং সুখে আছে। আর এই ফোমো শুধু বড়দেরই নয় বরং বাচ্চাদেরও হতে পারে। তবে সোশ্যাল মিডিয়া বাচ্চাদের অধিক অংশগ্রহণ তাদের মধ্যে ফোমোর ভয় বাড়াচ্ছে। বাচ্চারা ক্রমশ মনে করছে যে অন্যদের থেকে তারা পিছিয়ে পড়ছে, অন্যেরা তাদের তুলনায় অনেক হাসি খুশি জীবনযাপন করছে। এমন চিন্তাভাবনা স্বাভাবিকভাবে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিপরীত প্রভাব বিস্তার করে। ব্যক্তিগত জীবনে ক্ষতি। মুঠোফোনে আমেরিকার নির্বাচন আমরা তদারকি করছি ঠিকই, কিন্তু আমাদের ঘরের পাশে যে মানুষটা জীবন সংগ্রামে পরাজিত হতে চলল তার জীবনটাকে কাছ থেকে দেখবার ফুরসত আমাদের হাতে কই? নাসার রকেট ছোড়ার দৃশ্য দেখতে দেখতে হাততালি দিয়ে আমরা বলছি মানব সভ্যতা আরও এক ধাপে এগিয়ে গেল। মানব সভ্যতা এগুলো ঠিকই, কিন্তু দারিদ্র্যের ভারে নুইয়ে পড়া আমাদের সমাজটা, যে সমাজ না আগালে আমরা আগাতে পারি না, তা নিয়ে আমাদের চিন্তাভাবনা কোথায়? প্রযুক্তি দুনিয়াকে পুরে দিয়েছে আমাদের হাতের মুঠোয়, তবে একই সাথে প্রযুক্তি আমাদের বন্দী করেছে মুঠোফোনের শেকলে। এখন আমাদের যাবতীয় আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, চিত্ত বিনোদনের উৎস হয়ে উঠেছে স্মার্টফোন। ছবিতে, স্টোরিতে, স্ট্যাটাস, টুইটে দুনিয়াকে প্রতিনিয়ত অবহিত করছে আমাদের দৈনন্দিন হালচাল। প্রাইভেসির দুনিয়ায় এখন আমাদের সমস্ত কিছু যেন ওপেন সিক্রেট। সোশ্যাল মিডিয়া আসক্তি আমাদের জীবনে বয়ে আনতে পারে সমূহ বিপদ, এবং এই বিপদের খেসারত হতে পারে ভীষণ ভয়াবহ। এর নেশা আরও তীব্র থেকে তীব্রতর হয়ে আমাদের জীবনটাকে বিপর্যস্ত আর বিধ্বস্ত করে দেওয়ার আগে আমাদের উচিত হবে এই ডিজিটাল ড্রাগের কবল থেকে যত দ্রুত পারা যায় বের হয়ে আসা। ধীরে ধীরে নেশার যে চক্র আমরা গড়ে তুলেছি সেটাকে ভেঙে গুঁড়ি দিতে না পারলে আমাদের গুনতে হবে কঠিন মাসুল। ভাবছেন কিভাবে ভাঙবেন এই নেশার শেকল, তাই না? এই মিছিলে আপনি একা নন। ডিজিটালি ড্রাগের নেশা থেকে বাঁচতে এখন মরিয়া দুনিয়ার হাজার কোটি মানুষ। এই নেশা থেকে মুক্তির জন্য বিশেষজ্ঞরা বাতলাচ্ছেন এমন কিছু উপায় আমি আপনাকে শোনাতে পারি। সোশ্যাল মিডিয়া আসক্তির কবল থেকে বাঁচতে সবার আগে আপনাকে একটু নিজেকে নিয়ে বসতে হবে। কোন এক শান্ত বিকেলে পুকুর ঘাটে বসে কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে এক কাপ কফি খেতে খেতে চিন্তা করুন তো, এই যে মাইলের পর মাইল ফেসবুক, ইউটিউব ব্রাউজিং, এসব আপনার জীবনে ঠিক কতটুকু দরকারি?
কি হবে যদি আপনি রোজ 5 ঘন্টা ফেসবুক ব্যবহার না করেন? যদি প্রতিদিন 2-150 ইউটিউব ভিডিও আপনি না দেখেন, আপনার জীবনে কোথাও কি কোনো ব্যাঘাত ঘটবে? প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা ফেসবুক চালানোর ফলে আপনার স্বাভাবিক জীবনে যে ছন্দপতন, জীবনের সেই ছন্দের চাইতে ফেসবুক আর ইউটিউব বেশি গুরুত্বপূর্ণ। মাত্রাতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তির কারণে আপনি আপনার পরিবারে ভালো মতন সময় দিতে পারছেন না, আপনার বাবা-মার দিকে খেয়াল রাখতে পারছেন না, আপনার শিশুদের নিয়ে খেলাধুলার সুযোগ পাচ্ছেন না। এসব কিছুর চেয়ে আপনার সোশ্যাল জীবনটা কখনো কি বেশি প্রাধান্য পাওয়ার দাবি রাখে? আমি জানি এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে বসলে আমাদের প্রত্যেকের মন একটাই উত্তর দেবে, সোশ্যাল মিডিয়া আসক্তির চাইতে আমার পরিবার, আমার কাজ, আমার জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে নেশার এই চক্র ভেঙে দেওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অন্যতম একটি বিপদ হলো তুলনার ফাঁদে পড়া। অনলাইনে যারা তথাকথিত সফল বা আকর্ষণীয়, তাদের সঙ্গে নিজেকে ক্রমাগত তুলনা করার ফলে নিজের আত্মসম্মান কমে যেতে পারে। পাশাপাশি নিজের ভেতরে অসন্তোষ বাড়তে পারে কিংবা ঈর্ষা বা বিরক্তির কারণও হতে পারে। বলে গেলে চলবে না যে প্রত্যেকের চলার পথ ভিন্ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাস্তবতার প্রকৃত উপস্থাপন খুব কমই দেখা যায়। তাই নিজের পথ চলা ও অর্জনকে মূল্য দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট বা অ্যাপগুলো এমনভাবে সাজানো হয় যাতে আমরা আকৃষ্ট না হয়ে পারি না। এটা অনেকটা নেশাদ্রব্যের মতো। ফলে এক্ষেত্রে আমরা যেন পাখা গজানো পিপিলিকা, আর ওসব ওয়েবসাইট আর অ্যাপগুলো আগুন। কাজেই মাত্রাতিরিক্ত স্ক্রলিংয়ের ফলে ক্ষতিগ্রস্ত হয় আমাদের মানবিক সম্পর্ক, কমে যায় একাগ্রতা, উৎপাদনশীলতা ও ঘুম। আর এসবের ফলে সৃষ্টি হয় একটি ডোপামিন চক্র। তবে স্ক্রলিংয়ের সময়সীমা এবং উদ্দেশ্য ঠিক থাকলে এই ডোপামিন চক্র ভেঙে ফেলা সম্ভব। মাত্রাতিরিক্ত স্ক্রলিংয়ের হাত থেকে বাঁচতে সামাজিক কোনো কাজে নিজেকে যুক্ত করুন, উপকার মিলবে। নামে সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে কি হবে? মাত্রাতিরিক্ত স্ক্রলিংয়ে কিন্তু ব্যবহারকারীর সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন ভাবতে পারেন বা বিচ্ছিন্ন হয়ে যেতেও পারেন। মানুষের সঙ্গে সরাসরি দেখা হওয়া কিংবা সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ কমে যাওয়ার ফলে একাকিত্ব, দূরে সরে যাওয়া ও বিচ্ছিন্নতার অনুভূতি চরমভাবে ঘিরে ফেলতে পারে একজনকে। একটি সুস্থ সামাজিক জীবন বজায় রাখার জন্য ডিজিটাল ও অফলাইন কার্যক্রমের ভারসাম্য গুরুত্বপূর্ণ। সরাসরি যোগাযোগ ও কার্যকলাপ নিজের ভেতরে আনন্দ ও পরিপূর্ণতা নিয়ে আসে। সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ সময় কাটে মূলত নতুন কিছু পোস্ট করে, অন্যের পোস্ট করা জিনিস শেয়ার করে, মন্তব্য করে কিংবা লাইক দিয়ে। বৈশ্বিক জীবনে বড় অংশ দখল করে নিয়েছে এই মিডিয়া, যার বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা। এই মিডিয়া মূল যে ক্ষতিটা ডেকে আনছে তা হচ্ছে এটি ব্যবহারকারীদের মানসিক চাপ বাড়িয়ে চলেছে প্রতিনিয়ত। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা নিজেরাও বুঝতে পারেন এক ধরনের জালে আটকা পড়েছেন। নিজের পোস্ট করা জিনিসটা অন্যদের কাছে কতটুকু সাড়া ফেললো, কয়জন কমেন্ট করলো কিংবা লাইক দিল, মনের মাঝে এই কৌতূহল কাজ করে সারাক্ষণ। এ কারণে কিছুক্ষণ পর পর মোবাইলে ইনস্টল করা অ্যাপে ঢুকে খেয়াল রাখতে থাকে। এই কৌতূহল তার মস্তিষ্ককে একটা চাপের মধ্যে রাখে, যা ধীরে ধীরে মস্তিষ্কের কার্যক্ষমতার উপর প্রভাব ফেলতে থাকে। আর কমেন্ট লাইক না পেলে সেই চাপ আরও বেড়ে যায়। নিজের অজান্তেই বন্ধুদের পোস্ট করা জিনিসে কমেন্ট কিংবা লাইক দেওয়াকে এক ধরনের দায়বদ্ধতা বলে মনে করে। তাদের মধ্যে এমনভাবে কাজ করে যে ওদের পোস্টের সাড়া না দিলে নিজেও সাড়া পাবে না। এভাবে মনের মাঝে এক ধরনের অস্থিরতা কাজ করে, তা সুদূর প্রসারী ক্ষতিকর প্রভাব ফেলে। ফেসবুকিং থেকে তেমন কিছু অর্জন না হলেও নিজের অজান্তে নিজের মস্তিষ্কে চাপ সৃষ্টি করে তার ক্ষতি করে চলে। এ থেকে বাঁচার উপায়: ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হওয়া জরুরি। আপনি কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, এই উত্তর খুঁজে বের করতে হবে আপনাকেই। বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, সাম্প্রতিক বিষয় সম্পর্কে তথ্য পাওয়া, পেশাদার নেটওয়ার্ক তৈরি করা ইত্যাদি নানা কারণ থাকতে পারে। আপনি ঠিক কোন উদ্দেশ্যে ব্যবহার করছেন সেটা খুঁজে বের করুন। বিষয়টি সম্পর্কে আপনি একবার সচেতন হয়ে গেলে সোশ্যাল মিডিয়া ছাড়া উদ্দেশ্যগুলো পূরণ করা যায় কিনা সেটা নিয়ে ভাবতে পারবেন। ফেসবুককে আপনি আপনার একজন ভালো বন্ধু হিসেবে নিতে পারেন। ধরুন, আপনার বাড়ির পাশে আপনার খুব ভালো একটা বন্ধু আছে, যার সাথে আড্ডা দিলে আপনি অনেক কিছু জানতে পারেন। কিন্তু তাই বলে কি সেই বন্ধুর সাথে প্রতিদিন আপনি 6-7 ঘন্টা করে আড্ডা দেবেন? এটা আপনার ওই বন্ধু বা আপনার দুজনের কারোর জন্য কি ভালো? আপনারা কি সর্বদা পারবেন এত লম্বা সময় আড্ডা দিতে? যদি দেন, এটা আপনাদের দৈনন্দিন স্বাভাবিক কাজগুলোতে ব্যাঘাত ঘটাবে না? যদি আপনারা প্রতিদিন আধ ঘন্টা বা 1 ঘন্টার সময় নির্ধারণ করে নিয়ে আড্ডা দেন, সেটা কিন্তু বেশ সহজ হয়ে যায় উভয়ের জন্য। দিনের 24 ঘন্টা সময় থেকে 1-8 ঘন্টা সময় বের করা ততটা কঠিন নয় যতটা কঠিন 6-7 ঘন্টা সময় বের করা। আর এতে জীবনের স্বাভাবিক কাজগুলোতেও কোনো বিরূপ প্রভাব পড়ে না। জীবনের গতি মন্থর হলো না, ভালো বন্ধুর সংস্পর্শও থাকলো। ফেসবুককে আপনি আপনার সে ভালো বন্ধুটার মতোই নিতে পারেন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি এখানে আসবেন। যাদের লেখাজোকা, আর্টিকেল, ভিডিও দেখা জরুরি মনে হবে, সেগুলো পড়ে দেখে নিয়ে দ্রুত ত্যাগ করবেন এখান থেকে। কোনো ভালো লেখা, ভালো আর্টিকেল, ভালো ভিডিও দেরিতে পড়লে বা দেখলে কোনো সমস্যা নেই। শুরুতে দেখলেও তা যেমন ভালো থাকে, 2 দিন পরে দেখলেও সেটা ভালোই থাকবে, পচে যাবে না।
নিয়মিত বই পড়া। নিয়মিত উপকারী গ্রন্থ পড়লে মস্তিষ্কের ব্যায়াম হয় এবং মস্তিষ্ককে স্বাস্থ্যকর ও সুস্থ রাখে। গবেষণায় দেখা যায় একটি বই পড়া আপনার মস্তিষ্কের জন্য একটি সুপারফুড খাবারের মতো। মানসিক চাপ কমানোর দারুণ একটি উপায় নিয়মিত বই পড়ার অভ্যাস। সাধারণত আমরা প্রতিদিনের বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকি, যা আমাদের মানসিক চাপ বাড়ায়। এ থেকে মুক্তি পেতে বই পড়া অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে মস্তিষ্ক দুশ্চিন্তা মুক্ত হবে। গবেষণা দেখায় যে নিয়মিত বই পড়া রক্তচাপ কমাতে পারে, মানসিক চাপ কমাতে পারে এবং ঘুমের কোয়ালিটি উন্নত করতে পারে। এছাড়া বই পড়া আমাদের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি করা, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করা, মানসিক চাপ কমানো, ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করা, কল্পনা শক্তি বৃদ্ধি করা, বুদ্ধিমত্তা বৃদ্ধি করা ইত্যাদি ক্ষেত্রে সাহায্য করে। নির্দিষ্ট সময়সীমা ঠিক করুন। প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কতটা সময় ব্যয় করবেন সেটা ঠিক করুন। সে অনুযায়ী স্মার্টফোনে অ্যাপ টাইমার সেট করে নিন। নোটিফিকেশন অ্যালার্ট বন্ধ করে দিন। ফোনের সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আসলে বারবার চেক করতে ইচ্ছে হয়, তাই মুঠোফোনে যেন নোটিফিকেশন না আসে সেজন্য সেটিং বদলে দিন। শখের কাজে সময় ব্যয় করুন। সোশ্যাল মিডিয়ায় সীমাহীন সময় ব্যয় করা কোনো ভালো ফল বয়ে আনে না। নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে তাই অন্যান্য শখের কাজের প্রতি মনোযোগ দিন। বই পড়া, শখের বাগান করা বা অন্য কোনো শখের কাজ থাকলে সেটা নিয়ে সময় কাটান। বাস্তব যোগাযোগ বাড়ান। অনলাইনে যোগাযোগ করা সহজ, তবে সবসময় এটি খুব স্বাস্থ্যকর নয়। চেষ্টা করুন বন্ধুদের সঙ্গে সামনাসামনি দেখা করে আড্ডা দিতে। আড্ডার সময় ফোন ব্যবহার করবেন না। অন্যদেরকে উৎসাহিত করবেন প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করার জন্য। পরিবারের সঙ্গেও সময় কাটান। একসঙ্গে রাতের খাবার খান, নির্মল আড্ডা দিন। এই সময় হাতের কাছে স্মার্টফোন রাখবেন না। কেনাকাটার পেজগুলো প্রয়োজন ছাড়া লাইক দেবেন না। শাড়ি, সালোয়ার কামিজ, গয়না, গ্যাজেট বা অনলাইন কেনাকাটার সাইটগুলোর পেজ লাইক করবেন না। অযথা বিজ্ঞাপন আসলে সেগুলো হাইড করে দিন। নিজেকে চ্যালেঞ্জ করুন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার চ্যালেঞ্জ ছুড়ে দিন নিজেকেই। সেটা শুরুতে অনেক বেশি সময়ের জন্য হতে হবে এমন নয়। শুরুতে একটি পুরো বেলা, এরপর একদিন এভাবে এগিয়ে সপ্তাহখানেকের জন্য সময় নির্ধারণ করতে পারেন। এই সময় ভ্রমণে যেতে পারেন বন্ধুদের নিয়ে। নোটিফিকেশন নিয়ন্ত্রণ। মুঠোফোন থেকে অপ্রয়োজনীয় শব্দ, নোটিফিকেশন, শব্দ, ব্যানার, ভাইব্রেশন বাদ দিতে হবে। সময় নির্ধারণ। কোনো অ্যাপ কতক্ষণ ব্যবহার করবেন তার সময় আগে থেকে নির্ধারণ করতে হবে। চাইলে মুঠোফোনের পর্দা চালুর সময় নির্ধারণ করে নিতে পারেন। ঘুমের সময় মুঠোফোন দূরে রাখুন। অনেকে ঘুমের সময় মুঠোফোন কাছাকাছি রাখেন। এ অভ্যাস বাদ দিতে হবে। এজন্য মুঠোফোন সাইলেন্ট বা ভাইব্রেশন বন্ধ করে ঘুমানোর জায়গা থেকে দূরে রাখুন। সামাজিক যোগাযোগ অ্যাপ লুকানো। যারা ইমেইল, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো অ্যাপ ব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না, তারা চাইলে অ্যাপগুলো লুকিয়ে রাখতে পারেন। এজন্য অ্যাপগুলো মুঠোফোনের হোম স্ক্রিন থেকে সরিয়ে আলাদা ফোল্ডার রাখতে হবে। মুঠোফোন থেকে দূরত্ব বজায় রাখুন। খুব বেশি প্রয়োজন না হলে মুঠোফোন দৃষ্টিসীমার বাইরে রাখতে হবে। প্রয়োজনে মুঠোফোন সাইলেন্ট করে পর্দার দিকে নিচে রেখে কাজ করতে হবে। কঠিন আনলক পদ্ধতি। মুঠোফোনের আনলক পদ্ধতি কঠিন করতে হবে। প্রয়োজনে মুঠোফোনের টাচ আইডি বা ফেস আইডির সুবিধা বন্ধ রাখতে হবে। খোলার পদ্ধতি কঠিন হলে বারবার আনলক করে মুঠোফোন ব্যবহার করতে মন চাইবে না। উজ্জ্বলতা কমানো। ফোনের ডিসপ্লে সেটিংস থেকে মুঠোফোনের উজ্জ্বলতা যতটা সম্ভব কমিয়ে রাখতে হবে। এতে ফোনের নীল আলো কমবে এবং চোখের জন্য উপকার হবে। মুঠোফোনের কাজ কম্পিউটারে করা। যে কাজ আপনি কম্পিউটার করতে পারেন সেগুলো মুঠোফোনে করবেন না। এতে মুঠোফোনের ব্যবহার ও আসক্তি কমবে। মুঠোফোন রেখে বাইরে। যখন বাইরে যাবেন প্রয়োজন না হলে সঙ্গে মুঠোফোন নেবেন না। যেমন কেনাকাটা বা ব্যায়াম করার সময় যতটা সম্ভব মুঠোফোন ঘরে রেখে যাওয়ার অভ্যাস করতে হবে। এতে ধীরে ধীরে মুঠোফোনের প্রতি আকর্ষণ কমে যাবে। সোশ্যাল মিডিয়া আসক্তি আমাদের জীবনে বয়ে আনতে পারে সমূহ বিপদ, এবং এই বিপদের খেসারত হতে পারে ভীষণ ভয়াবহ। এই নেশা আরও তীব্র থেকে তীব্রতর হয়ে আমাদের জীবনটাকে বিপর্যস্ত আর বিধ্বস্ত করে দেওয়ার আগে আমাদের উচিত হবে এই ডিজিটাল ড্রাগের কবল থেকে যত দ্রুত পারা যায় বের হয়ে আসা। ধীরে ধীরে নেশার যে চক্র আমরা গড়ে তুলেছি সেটাকে ভেঙে গড়িয়ে দিতে না পারলে আমাদের গুনতে হবে কঠিন মাসুল। আলোর সংস্পর্শে যাওয়া না যাওয়াকে নিয়ন্ত্রণ করুন। প্রভাতের আলো। আপনার দিন শুরু করুন প্রভাতের আলো গায়ে মেখে। জানালার পর্দা সরিয়ে দিন। ঘুম থেকে ওঠার পরপরই বাইরে যে 20 থেকে 30 মিনিট হেঁটে আসুন। হাঁটতে মন না চাইলে অন্তত গায়ে রোদটা লাগান। এটা আপনার দেহকে সিগন্যাল দিবে যে সকাল হয়েছে, এখন আর ঘুমানো যাবে না, জাগ্রত থাকতে হবে সদা। দিনের আলোর সংস্পর্শ। সারা দিন জুড়ে আলোকিত পরিবেশে থাকার চেষ্টা করুন। সেটা ঘরের বাইরে বা ভেতরে যেখানেই হোক। ঘরের ভেতরে জানালার কাছাকাছি থাকার চেষ্টা করবেন। বিকেলবেলা কৃত্রিম বাতির উপস্থিতিতে থাকা কমিয়ে দিন। বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইসগুলো থেকে যে ব্লু লাইট বের হয় তা বেশ ক্ষতিকর, কারণ এটা মেলাটোনিন উৎপাদন দমিয়ে দিতে পারে। সন্ধ্যার আবছায়া। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে আপনার শরীরকে রিল্যাক্স মোডে যাওয়ার সংকেত দেওয়ার জন্য একটি অন্ধকারাচ্ছন্ন এবং আরামদায়ক পরিবেশ তৈরি করুন। আলোর উজ্জ্বলতা কমিয়ে দিন। ফোন বা ল্যাপটপের ব্রাইটনেস কমিয়ে রাখুন। রাতে ভারী কাজ করবেন না।
সঠিক সময়ে ঘুমান। ঘুমানোর সময় ও জেগে ওঠার সময় নির্দিষ্ট রাখুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার এবং জাগ্রত হওয়ার সময় নির্ধারিত রাখুন। চেষ্টা করবেন এর ব্যতিক্রম যেন না ঘটে। নিয়মিত একই সময়ে ঘুমোতে যাওয়ার দ্বারা আপনার অভ্যন্তরীণ ঘড়িকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা একটা রুটিনে অভ্যস্ত হয়ে পড়বে। আপনার পক্ষেও দৈনিক একই সময়ে ঘুমোতে যাও, ঘুম থেকে ওঠা সহজ হবে। দিনের বেলা লম্বা সময় ঘুমাবেন না। সম্ভব হলে দিনের বেলা লম্বা ঘুম পরিহার করুন, তবে দুপুরবেলা শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করে, ক্লান্তি ক্লান্তি ভাব লাগে। এই ভাব কাটানোর জন্য পুনরায় দেহটাকে এনার্জেটিক করার জন্য দুপুরবেলা খাওয়ার পর ভাত ঘুম দিতে পারেন অল্প সময়ের জন্য। এই ধরুন 20 থেকে 30 মিনিট। দিনের বেলা লম্বা ঘুম ঘুমলে রাতে ঘুম আসতে চাইবে না। ঘুমের জন্য দেহকে প্রস্তুত করুন। ঘুমের উপযোগী পরিবেশ তৈরি করুন। আপনার ঘুমের পরিবেশটাকে আরামদায়ক করুন, বিশ্রামের উপযোগী করুন। নিশ্চিত করুন আপনার বেডরুমটা যেন অন্ধকার নীরব হয়, ঘরে আরামদায়ক তাপমাত্রা বিরাজ করে। ক্যাফেইন ও চায়ের পরিমাণ মেপে চলুন। ঘুমের আগ দিয়ে চা বা কফি খাবেন না। এই জিনিসগুলো আপনার ঘুমের কোয়ালিটি 14টা বাজাবে, ঘুম আসতেও দেরি হবে। স্বাস্থ্যকর জীবনযাপন করুন। দৈনিক ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়ামে ব্যস্ত থাকুন, তবে ঘুমানোর অন্তত কয়েক ঘন্টা আগে আপনার ওয়ার্কআউট শেষ করার চেষ্টা করবেন। শারীরিক ব্যায়াম আপনার স্লিপ সাইকেল নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে সাহায্য করতে পারে। ভারসাম্যপূর্ণ খাবার খান। দৈনিক ভারসাম্যপূর্ণ খাবার গ্রহণ করুন, সেখানে যেন প্রায় সব ধরনের পুষ্টি থাকে। ঘুমানোর সময় বা কাছাকাছি সময় ভারী তৈলাক্ত ও মশলাদার খাবার এড়িয়ে চলুন। এতে পেটে যেমন অস্বস্তি তৈরি হবে, তেমনি ঘুমও ব্যাহত হবে। রিল্যাক্সিং ও ঘুমের পরিবেশ তৈরি করুন। রিল্যাক্সের কৌশল: ঘুমের আগে ভারী কাজ না করে শান্ত বা ধীরস্থির পরিবেশের কাজগুলো করুন। যেমন বই পড়ুন, হালকা ব্যায়াম করুন, জোরে শ্বাস নিন, নফল সালাত আদায় করুন। ডিজিটাল ডিটক্স: ঘুমানোর কয়েক ঘন্টা আগে ইলেকট্রনিক ডিভাইসগুলো ভাইব্রেট মোডে অথবা শাটডাউন দিয়ে দিন। স্ক্রিন থেকে যেসব ব্লু লাইট বের হয় সেগুলো মেলাটোনিন উৎপাদনে প্রভাব ফেলতে পারে। উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারছেন সার্কেডিয়ান রিদমকে ঠিকঠাক করা সহজ কাজ নয় বটে, আবার একদিনে রিসেট করা যাবে না। এজন্য দরকার ধারাবাহিকতা ও ডেডিকেশন। আলোর উপস্থিতি নিয়ন্ত্রণ, নিয়মিত একই সময় ঘুমোতে যাওয়া ও ঘুম থেকে ওঠা, সুন্দর মতো ঘুমানো ইত্যাদির মাধ্যমে আপনি দেহঘড়িকে ঠিকঠাক করে ফেলতে পারেন। মনে রাখবেন, সার্কেডিয়ান রিদমে ব্যালেন্স আনতে গেলে আপনার দৈনন্দিন জীবনের চাহিদার সাথে দেহঘড়ির সমন্বয় ঘটাতে হবে। ঘুমকে গুরুত্ব দিন, এর সুফল আপনি অবশ্যই লাভ করবেন ইনশাআল্লাহ। উপসংহার: অস্বীকার করব না যে প্রযুক্তি আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু প্রযুক্তির অপব্যবহার, সোশ্যাল মিডিয়াগুলোর মাত্রাতিরিক্ত ব্যবহার কি আমাদের জীবন থেকে প্রকৃত আনন্দটুকু কেড়ে নিচ্ছে না? শেষ কবে আমরা নিজেদের জন্য একটু সময় বের করেছি মনে পড়ে? শিশির ভেজা ঘাসে একটু হাঁটবার জন্য, বিমুগ্ধ বিশ্বে পাখপাখালির গান শুনবার জন্য, নদীর কলতান আর সমুদ্রের গর্জনে নিজেকে একাকার করবার জন্য শেষ কবে আমরা সময় করতে পেরেছি? শারীরিক ক্ষতি তো আছে, আত্মিক দিক থেকে সোশ্যাল মিডিয়া আসক্তি আমাদের কুরে কুরে খাচ্ছে না? সালাতে দাঁড়ালে আমাদের কি অনলাইন জগতের নানান কথাবার্তা, নানান ঘটনা মনে পড়ে না? অনলাইনে কি লিখছি, কি পড়ছি, কি দেখছি তা নিয়ে সারাক্ষণ ব্যতিব্যস্ত থাকতে গিয়ে আমাদের জীবনে যে বেহাল দশা হয়ে আছে তা ভেবে দেখবার সময় হয়েছে কখনো? টেক জায়ান্টেরা তাদের ব্যবসার নিমিত্তে এখানে পেতে রেখেছে একটা মোহনীয় খেলাঘর, আর সেই খেলাঘর আমরা দিব্যি খরচা করে যাচ্ছি আমাদের জীবনটা বড় ক্ষুদ্র। ক্ষুদ্রই জীবনের বড় একটা অংশ যদি অযথা অহেতুক কোনো আসক্তির পেছনে খরচ হয়ে যায়, কতটাই বা বিকশিত হতে পারে আমাদের জীবন?